প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইসলামিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং ইনস্টিটিউট ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমরা এক সংকটময় সময় অতিক্রম করছি। আশা করছি এই সংকটময় সময়ের মধ্যেও যে যেখানে আছো, যেভাবে আছো, সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে কালাতিপাত করছো। বিনা কারণে ঘরের বাইরে বের হবে না। যদিও কখনো বের হতে হয়, অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সমূহ মেনে চলবে। মনে রাখবে, এটা তোমার পরিবারের, সর্বোপরি দেশের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা 2021 সালের এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই তৈরি করেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে। তবে 2022 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তারাও অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এই ভিডিওটি অনুসরণ করতে পারবে। আমি আশা করি আমার এই ভিডিওটি আদ্যপান্ত ভালোভাবে অনুধাবন করতে পারলে তোমরা নিশ্চয়ই একটা চমৎকার, আধুনিক এবং যুগোপযোগী অ্যাসাইনমেন্ট তৈরি করতে সক্ষম হবে। আমি এও আশা করি এই ভিডিওটি ভালোভাবে অনুধাবন করতে পারলে অ্যাসাইনমেন্ট তৈরি করার বিষয়ে তোমাদের যত ধরনের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব ছিল তা সবই দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবার আগে আমরা কভার পেজ নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা কর্তৃক প্রণীত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কভার পেজ। এই কভার পেজটি রয়েছে 4টি অংশ। এখানে দেখতে পাচ্ছ তোমরা নীল রঙের আয়তক্ষেত্রের ভিতর যে অংশটি রয়েছে এটি হচ্ছে প্রথম অংশ, লাল রঙের আয়তক্ষেত্রের ভিতরে যে অংশটি রয়েছে এটি হচ্ছে দ্বিতীয় অংশ, সবুজ রঙের আয়তক্ষেত্রের ভিতরে যে অংশটি রয়েছে এটা হচ্ছে তৃতীয় অংশ এবং সর্বশেষ বেগুনি রঙের যে বক্সের মধ্যে রয়েছে এটা হচ্ছে চতুর্থ অংশ। প্রথম অংশটি পরীক্ষার্থী কর্তৃক পূরণীয়। এই অংশটি পরীক্ষার্থী নিজে পূরণ করবে। কিভাবে পূরণ করবে আমি পরবর্তী অংশে জানিয়ে দিব। দ্বিতীয় অংশটি এটা মূল্যায়নকারী শিক্ষক, যিনি এই উত্তরপত্রটি বা অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবেন সেই শিক্ষক নিজে এটা পূরণ করবেন। তৃতীয় অংশটি রয়েছে, এটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণীয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অংশটি পূরণ করতে হবে। এবং চতুর্থ অংশ যেটি রয়েছে এটা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক পূরণীয়, অর্থাৎ তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে, যে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রিকৃত শিক্ষার্থী, সেই শিক্ষা বোর্ড এই অংশটি পূরণ করবে। এই হচ্ছে আমাদের 4টি অংশ। এবার আমরা আসি প্রথম অংশটি পূরণ করব কিভাবে। এখানে একটু লক্ষ্য করো, প্রথম অংশের প্রথমেই যে বিষয়টি রয়েছে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটা লেখা আছে, কমা, এরপর একটা ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশের জায়গায় লিখবে, যেমন যারা রাজশাহী বোর্ডের তারা লিখবে রাজশাহী, যারা ঢাকা শিক্ষা বোর্ডের তারা লিখবে ঢাকা, যারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তারা লিখবে চট্টগ্রাম, যারা যশোর শিক্ষা বোর্ডের তারা লিখবে যশোর, ইত্যাদি ইত্যাদি। এরপরে রয়েছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে। এখানে যে কতগুলো ঘর দেয়া আছে এই ঘরগুলো আগে দেখে নিবা কয়টা ঘর আছে আর তোমার রেজিস্ট্রেশন নম্বরে ডিজিট কয়টি আছে। যদি ডিজিট কম বেশি থাকে তাহলে ডান দিক থেকে লেখা শুরু করবে, এই ঘর সবার আগে লিখবে, তারপরে এই ডিজিট এইভাবে ক্রমান্বয়ে লেখা যাবে। এবং এটা রেজিস্ট্রেশন নাম্বারটা হবে তোমার অষ্টম অথবা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী যে নাম্বারটি তোমরা পেয়েছো, বোর্ডের কিন্তু একটাই রেজিস্ট্রেশন নম্বর থাকে, সেই নম্বরটি এখানে লিখতে হবে এবং অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এর পরবর্তী অংশটি রয়েছে পরীক্ষার্থীর নাম এবং লেখা আছে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ এই ঘরে তোমরা নিজের নামটি লিখবে ইংরেজি ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে লেখা যাবে না। এবং এটা অবশ্যই এসএসসি বা দাখিল সনদ অনুযায়ী, তোমাদের এসএসসি বা দাখিল সনদ অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এই ঘরে লিখতে হবে এবং ইংরেজি ক্যাপিটাল লেটারে।
ঠিক পরের ঘরে রয়েছে পরীক্ষার্থীর পিতার নাম, এটাও ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এসএসসি দাখিল সনদ অনুযায়ী। এরপরে রয়েছে পরীক্ষার্থীর মাতার নাম, এটাও ইংরেজি ক্যাপিটাল লেটারে এবং এসএসসি দাখিল সনদ অনুযায়ী লিখতে হবে। এর পরপরই রয়েছে বিষয় কোড ও বিষয়ের নাম। এখানে 3টি ছোট ছোট ঘর রয়েছে, এখানে বিষয় কোড লিখবে। যেমন পদার্থবিজ্ঞান প্রথম পত্র হলে 174, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হলে 175 এবং ডান পাশে লিখবে বিষয়ের নাম, মানে 174 পদার্থবিজ্ঞান প্রথম পত্র, 175 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বা 101 বাংলা প্রথম পত্র, 102 বাংলা দ্বিতীয় পত্র, জাস্ট এভাবে। এরপর রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। এটি অ্যাসাইনমেন্টের মধ্যেই উল্লেখ করা আছে এবং সেটা ইংরেজিতে লিখবে তোমরা। অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 ইত্যাদি থাকতে পারে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটাও অ্যাসাইনমেন্টে উল্লেখ থাকবে। অ্যাসাইনমেন্ট দেখে এই ক্রমিক নম্বর এবং শিরোনামটা অ্যাসাইনমেন্ট দেখে তোমাকে এখানে লিখতে হবে। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক প্রণীত 2021 সালের পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত অ্যাসাইনমেন্টের কভার পেজ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে। কেউ যদি এই কভার পেজ ছাড়া অন্য কোনো কভার পেজ ব্যবহার করে অ্যাসাইনমেন্ট প্রদান করে বা অ্যাসাইনমেন্ট তৈরি করে, তাহলে তার অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে। কাজেই আশা করি বিষয়টি তোমরা গুরুত্ব সহকারে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে যে অ্যাসাইনমেন্টগুলো পেয়েছি তার মধ্যে 2 ধরনের অ্যাসাইনমেন্ট আমরা লক্ষ্য করেছি। এক ধরনের অ্যাসাইনমেন্টের মধ্যে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তুলেছে, অন্য ধরনের অ্যাসাইনমেন্টের মধ্যে শিক্ষার্থীরা প্রশ্নগুলো তুলেনি। তার মানে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমি এই ক্ষেত্রে তোমাদের বলতে চাই, প্রশ্ন তোলা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। কাজেই শুধু শুধু এই অযাচিত কাজ নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ প্রশ্ন তোলার কোনো দরকার নেই। আমরা তোমাদের সমাধানটি মূল্যায়ন করব, প্রশ্ন নয়। কাজেই সমাধানটার প্রতি তোমরা বেশি বেশি নজর দাও। সমাধানটা কীভাবে ভালো করে লেখা যায় সেই দিকে তোমরা বেশি করে লক্ষ্য করো। উত্তর কিভাবে লিখব বা অ্যাসাইনমেন্টের সমাধান কিভাবে লিখব, এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। তবে এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। তারপর আমরা আসব কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে রয়েছে 1, অ্যাসাইনমেন্টটি স্বহস্তে লিখতে হবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, অন্য কাউকে দিয়ে কিন্তু অ্যাসাইনমেন্টটা লেখানোর কোনো রকম চেষ্টা করবে না। এটা প্রমাণিত হলে কিন্তু তুমি অনৈতিক কাজে ফেসে যাবে। 2, অবশ্যই A4 সাইজের কাগজ ব্যবহার করতে হবে, অন্য কোনো সাইজের কাগজ ব্যবহার করা যাবে না। 3, কাগজের কেবলমাত্র 1 পৃষ্ঠায় উত্তর লিখতে হবে, উভয় পৃষ্ঠায় কিন্তু লেখা যাবে না। 4, তবে মার্জিন টানতে হবে উভয় পৃষ্ঠায়। তুমি 1 পৃষ্ঠায় লিখলেও মার্জিনটা উভয় পৃষ্ঠায় টেনে দিবে। 5, খাতাটা যথাসম্ভব পরিচ্ছন্ন রাখতে হবে। 6, কেবলমাত্র কালো রঙের কালি দ্বারা লিখতে হবে, কোনোভাবেই অন্য কোনো রঙের কালি ব্যবহার করা যাবে না। তোমরা অনেক সময় সুন্দর দেখানোর জন্য কালোর সাথে হয়তো বা নীল বা অন্য কোনো কালার ব্যবহার করো, এগুলো কখনোই করা যাবে না। কোনো সাইন পেন কোনো কিছু ব্যবহার করা যাবে না। লেখার নিচে কোনোভাবেই আন্ডারলাইন করা যাবে না। তোমরা অনেক সময় লেখার নিচে দাগ দাও বা একটু ডিজাইন করে দাগ দাও, এগুলো করা যাবে না কিন্তু, কারণ আমাদের মূল্যায়ন করার সময় লেখার নিচে কিন্তু আন্ডারলাইন করতে হবে। কাজে তোমরা আন্ডারলাইন কখনোই করবে না। এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার প্রয়োজন রয়েছে, যেমন অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যসমূহ কী, সরকার কেন অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই বিষয়টি যখন তুমি বুঝতে পারবে তখন অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে। তাই আসলে আমরা উদ্দেশ্যগুলো একটু দেখে নিই। অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের শিখন সম্পৃক্ততা, লার্নিং এঙ্গেজমেন্ট নিশ্চিত করার মাধ্যমে শিখন নিশ্চিত করা। বিষয়টি আমি পরিষ্কার করছি। অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের শিখন সম্পৃক্ততা মানে যে বিষয়টি তুমি শিখতে চাচ্ছ তার সাথে তোমাকে সরাসরি সম্পৃক্ত থাকতে হবে। এইটা নিশ্চিত করার মাধ্যমে আমরা শিখন নিশ্চিত করব। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মূল্যায়ন রুব্রিক্স যথাযথভাবে অনুসরণ করে নির্ভরযোগ্য মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের তুলনামূলক অবস্থা নিরূপণ করা। সব শিক্ষার্থীর মেধা কিন্তু সমান থাকবে না, কারো মেধা একটু কম থাকবে, কারো মেধা একটু বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে তাদের মধ্যে আমরা তুলনাটা করব কিভাবে? তুলনা করার জন্যই কিন্তু আমাকে এই রুব্রিক্স অনুযায়ী
যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। যথাযথভাবে রুব্রিক্স ফলো করে মূল্যায়ন যখন আমরা করব তখন কিন্তু তোমাদের মধ্যে তুলনাটা করতে পারবো। কাজেই এই রুব্রিক্সের যে বিষয়টি এটা খুব গুরুত্ব সহকারে তোমরা বিবেচনা করবে আশা করি। শিক্ষক বা মূল্যায়নকারীর করণীয়, এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে অনেক সুবিধা হবে। নিজে রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা ভালোভাবে পড়ে বুঝে আত্মস্থ করে নেবেন। এটা যদিও শিক্ষকের কাজ, কিন্তু তোমাকে কেন শোনাচ্ছি, কারণ শিক্ষক যেহেতু মূল্যায়ন করবেন তোমার রুব্রিক্স ভালোভাবে পড়ে বুঝে, তাহলে তুমি যদি রুব্রিক্স অনুযায়ী না লিখো তাহলে কিন্তু তুমি সঠিক বা পূর্ণ নম্বরটা পাবে না। অ্যাসাইনমেন্ট বিতরণের সময় মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য নির্দেশনা দিবেন। শিক্ষক কিন্তু এই নির্দেশনাটা তোমাদেরকে দিবেন, যেমন আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্ট গ্রহণ করার পর প্রথমে র্যান্ডমাইজ করে সবগুলো উত্তরপত্র কোডিং করে নেবেন। এই বিষয়টি তোমাদের না জানলেও চলবে, এটা খুব গুরুত্বপূর্ণ না তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে। 4, এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। এখানে খেয়াল করো, মূল্যায়ন করার সময় কিন্তু রুব্রিক্সটাকে গুরুত্ব দিচ্ছে প্রতিটা ক্ষেত্রে, সেই জন্য তোমাদের রুব্রিক্সটাকে গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। সরকার কর্তৃক অনেকগুলো সাধারণ নির্দেশনা রয়েছে, তার মধ্যে 6 নম্বর নির্দেশনাটি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা নিশ্চিত করে ব্যবস্থা নিতে হবে। যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয়, সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে অনৈতিক কার্যক্রমে সহযোগিতার দায়ে জবাবদিহিতার আওতায় আনা হবে। কাজেই খুব সাবধান, কোনো শিক্ষক, কোনো মূল্যায়নকারী তোমাদের জন্য কিন্তু রিস্ক নেবে না। কাজেই তোমাকে সঠিকভাবে যথাযথভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করেই পূর্ণ নম্বর পেতে হবে। অ্যাসাইনমেন্ট যেসব কারণে বাতিল হতে পারে সেগুলো একটু দেখে নাও। অন্যের লেখা হুবহু কপি করলে তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। নোট বা গাইড থেকে সরাসরি লিখলে তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদত্ত অ্যাসাইনমেন্টের উত্তর হুবহু কপি করলে তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হবে। এবং 4, শিক্ষার্থী নিজে না লিখে অন্য কাউকে দিয়ে লিখিয়ে জমা দিলে তোমার অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা অ্যাসাইনমেন্টটা যথাযথভাবে তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের সাথে বিভিন্ন স্লাইডে যে আলোচনাগুলো আমি করলাম, এই আলোচনা থেকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো। তারপরও তোমাদের মনের মধ্যে হয়তো একটি প্রশ্ন উকিঝুঁকি মারছে, স্যার কেন এখন আসল কথাটি বলে না? আর আসল কথাটি হচ্ছে অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে প্রকৃতপক্ষে উপস্থাপন করব বা লিখব, এই বিষয়টি। তো চলো যাওয়া যাক কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটি সমাধান করব। তোমরা লিখতে পারো ক নং প্রশ্নের উত্তর, অথবা খ নং প্রশ্নের উত্তর, অথবা গ নং প্রশ্নের উত্তর, এভাবে লিখতে পারো। এতে কোনো সমস্যাও নেই, কোনো অসুবিধাও নেই। কিন্তু আমার একটা সাজেশন থাকবে এখানে, সেটা হচ্ছে সাধারণ পরীক্ষায় আমরা এভাবে লিখি, 1 নং প্রশ্নের ক উত্তর বা 2 নং প্রশ্নের খ উত্তর, এভাবে লিখে থাকি। যেহেতু এটা সাধারণ পরীক্ষা নয়, এটা অ্যাসাইনমেন্ট, এটার মধ্যে একটু ভিন্নতা আনতেই পারি। আর সেই ভিন্নতাটা আমরা এভাবে আনতে পারি, সমস্যা ক এর সমাধান, সমস্যা খ এর সমাধান, সমস্যা গ এর সমাধান, এভাবে যদি আমরা লিখি তাহলে মনে হয় ওটার থেকে একটু আলাদাও হলো এবং এটা একটু বেটারও হলো বলে আমার মনে হয়। তোমরা এই বিষয়টি অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্টে ফলো করবে। যে কোনো সমস্যা সমাধান করতে হলে প্রথমে তোমার সেই সমস্যা সম্পর্কে সম্যক জ্ঞান থাকাটা বাঞ্ছনীয়। এখন কোন একটা অ্যাসাইনমেন্ট যেই জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেই জ্ঞান তোমার আছে কিনা, সেই জ্ঞানটা তুমি অর্জন করবে কিভাবে? সেই জ্ঞানটা তুমি তোমার পাঠ্য বই থেকে অর্জন করতে পারো, সেই জ্ঞান তুমি কোনো সহায়ক বই, নোট, গাইড থেকে অর্জন করতে পারো, সেই জ্ঞানটা তুমি তোমার সহপাঠীর কাছ থেকে অর্জন করতে পারো, সেই জ্ঞানটা তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে অর্জন করতে পারো, সেই জ্ঞানটা তুমি তোমার অভিভাবকের কাছ থেকেও অর্জন করতে পারো। এমনকি সেই জ্ঞানটি তুমি ইউটিউব, ফেসবুকের মতো যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, এইসব মাধ্যম থেকেও কিন্তু জ্ঞানটা অর্জন বা আহরণ করতে পারো। এই ক্ষেত্রে আমাদের কোনো
বিধিনিষেধ নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তোমার কাছে আমরা কি আশা করি? তোমার কাছে আমরা আশা করি তুমি যে সমাধানটি করবে সেটি হবে স্বকীয়, অর্থাৎ তোমার মতো হবে, ওটা অন্য কারোর মতো হবে না। সেটা হবে তোমার নিজস্বতা দিয়ে, তোমার নিজস্ব, অর্থাৎ অন্য কারোর সাথে এটা মিলবে না। তার মধ্যে থাকবে তোমার সৃজনশীলতা, যেটা অন্যের সৃজনশীলতার থেকে তোমার সৃজনশীলতা নিশ্চয়ই আলাদা হবে। এই যে বিষয়গুলো রয়েছে, কাজে আমরা চাই যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন, তুমি যে জ্ঞানটা অর্জন করেছো এই জ্ঞানটাকে তুমি তোমার নিজস্ব মেধা, তোমার মনন, তোমার সৃজনশীলতা, তোমার স্বকীয়তা দিয়ে তুমি সেই জ্ঞানটা উপস্থাপন করো সমাধান করার জন্য। তাহলেই কিন্তু তুমি ইউনিক বা অদ্বিতীয় একটি সমাধান পেয়ে যাবে। শুধু তাই না, শুধুমাত্র তোমার মেধা, মনন, সৃজনশীলতা বা স্বকীয়তা দিয়ে প্রশ্ন সমাধান করলেই কিন্তু হয়ে যাবে না। এখানে আরেকটি বিষয় তোমাকে জানতে হবে, সেটি হচ্ছে রুব্রিক্স। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু রুব্রিক্স দেয়া থাকে। সেই রুব্রিক্স অনুসারে কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টগুলো সমাধান করতে হবে। কাজে তুমি তোমার অর্জিত জ্ঞান, তোমার মেধামনন, তোমার নিজস্বতা, স্বকীয়তা বা সৃজনশীলতা দিয়ে রুব্রিক্স অনুসারে কিন্তু তোমাকে সমাধানগুলো করতে হবে। এবার আমরা দেখব রুব্রিক্স কি। রুব্রিক্স হচ্ছে, আমরা যদি এটাকে বাংলা করি তাহলে দাঁড়ায় মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ কিভাবে আমরা অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করব সেটাকে বলা হয় হচ্ছে রুব্রিক্স। তাহলে আমরা যেহেতু রুব্রিক্স অনুযায়ী আমরা মূল্যায়ন করব, তাহলে তোমরা যখন রুব্রিক্স অনুযায়ী উত্তরটি দিবে তাহলে আমাদের মূল্যায়ন করতে যেমন সুবিধা হবে, তোমাদের নম্বর পেতেও তেমনই সুবিধা হবে। সেই জন্য রুব্রিক্সটাকে খুব গুরুত্ব দিতে হবে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন ধরো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটি রয়েছে, প্রথম অ্যাসাইনমেন্টটি বা অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এখানে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল এরকম যে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। তার মানে কি, দুইটা কিন্তু উত্তর চেয়েছে তোমার কাছে, একটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, দুইটা জিনিস বের করতে বলেছে। বিষয়টা হচ্ছে, যদি শুধুমাত্র ধারণা উপস্থাপন করো অথবা সূত্র উপস্থাপন করো, শুধুমাত্র ধারণা উপস্থাপন করো অথবা শুধুমাত্র সূত্র উপস্থাপন করো। এখানে ধারণা বলতেই ফিজিক্সে, পদার্থবিজ্ঞানের কথা আমি স্পেশালি বলতেছি, শুধুমাত্র ধারণা বলতে বোঝানো হয় শুধুমাত্র সূত্রটাই হচ্ছে এখানে ধারণা। তাহলে সূত্রটা যদি তুমি উল্লেখ করো, গাণিতিক যে সমীকরণটি, সেই সমীকরণটি যদি শুধু উল্লেখ করো তাহলে কিন্তু তুমি মাত্র 1 নম্বর পাবে। যদি তুমি শুধু অবস্থান ভেক্টরটি নির্ণয় করো তাহলে তুমি 2 নম্বর পাবে। যদি তুমি অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর দুটোই নির্ণয় করতে পারো তাহলে কিন্তু তুমি পূর্ণ নম্বর পাবে, 3 নম্বর পাবে। এই যে বিষয়টা, এই যে লেখা আছে সব এখানে স্পষ্টভাবে, এগুলো দেখে যখন তুমি অ্যাসাইনমেন্ট সমাধান করবে তখন কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা যথাযথ হবে এবং আমাদের নম্বর দিতে কোনো অসুবিধে হবে না। প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা রুব্রিক্স রয়েছে। এই প্রত্যেকটা প্রশ্নের রুব্রিক্স অনুযায়ী তোমাকে উত্তরগুলো সাজাতে হবে, তাহলেই কিন্তু তুমি পূর্ণ নম্বর পাওয়ার জন্য দাবি করতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আলোচনার থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি তোমরা উপকৃত হও আমি নিজেকে ধন্য মনে করব, আর আশা করি এরকম ভিডিও সামনে আরও আমি আপলোড দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।